সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু হচ্ছে ফ্রন্টলাইন। দর্শক মণ্ডলী, আমাদের ফ্রন্টলাইন আজকে সাজানো হয়েছে দুজন অতিথি দিয়ে। রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, ববি হাজ্জাজ, চেয়ারম্যান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। ববি হাজ্জাজ, আপনাকেও স্বাগত। এই মুহূর্তে কিন্তু সারা দেশে বা এমনকি বিদেশেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচনকে নিয়েই কিন্তু সব যত ইকুয়েশন রাজনীতিতে করা হচ্ছে, কতটুকু হবে জানি না, বাট এই মুহূর্তে একটা টান টান উত্তেজনা আছে এবং সবাই কিন্তু হিসাব মিলাচ্ছেন যে ডাকসুতে কে যাচ্ছে। আর এইরকম ইলেকশনের আগে কখনো হয়নি, কারণ রাজনীতি আছে, রাজনীতি নেই, কারণ হলে রাজনীতি নেই, বাইরে রাজনীতি আছে। সেই কারণে রাজনৈতিক দলগুলো অনেকে বলছেন যে ডাকসু হবে নাকি রাজনীতির টার্নিং পয়েন্ট। তো প্রিন্স ভাই, আপনি কিভাবে দেখেন? আপনি তো ধন্যবাদ আপনাকে, অজ্ঞানকারী। না, ঠিকই মধ্যে আপনি ঠিকই বলেছেন যে ডাকসু নির্বাচনকে ঘিরে এক ধরনের দেশ বিদেশ সর্বত্র এটা একটা আলোচনা। এবং আমি আপনাকে আরেকটাও বলতে পারি, আমি গত 4 দিন ঢাকার বাইরে 3টা জেলাতে ছিলাম, একেবারে সে উত্তরবঙ্গ থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত। আমি রাজনৈতিক প্রোগ্রামেই গেলাম, কিন্তু প্রথম যে প্রশ্নের উত্তর বা মানুষ জানতে চায় সেটা কিন্তু ডাকসু। এটাই বাস্তবতা আর কি। সুতরাং আপনি ঠিকই বলেছেন। এবং নির্বাচনের এইবারের নানা ধরনের ফ্যাক্টর আমরা চোখের সামনে দেখি। আপনি এখানে উল্লেখ করলেন যে সেন্ট্রাল ভোটে দলীয় প্যানেল আছে। সাধারণত আগে এটা কখনো হতো না, কখনো এই ধরনের ঘটে নাই, চিন্তাও ছিল না যে কিন্তু হলগুলোতে নাই। এটাই তাতে করে আরও একটা ঘটনা ঘটছে, খালি এই ব্যাপারে একটু উল্লেখ করি যে সেটা হচ্ছে যে অনেকে হলে থাকেন, তারা কোনো রাজনৈতিক দল তারা করেন সক্রিয় হয়তোবা, কিন্তু তারা নিজেদেরকে পরিচয়টা দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন না যে হলে যে ধরনের ঘটনাগুলো ঘটছে যে পলিটিক্সের বিরুদ্ধে, তাতে না জানি আফটার ইলেকশন সংকট হতে পারে। তার মানে এইরকম একটা বাস্তব পরিস্থিতি। কিন্তু সেই পরিস্থিতিকে ছাড়িয়ে গেছে যে ইলেকশন নিয়ে একটু থিতু হওয়ার পরে জিতছে কে কেন, এবং রাজনীতি, ন্যাশনাল রাজনীতি আমার বিবেচনায় আমি সেকেন্ডটা বলে ওইদিকে একটু কথা হয়তো বলতে পারি যে আমার এটা ব্যক্তিগত বিবেচনা যে ঠিকই যে জাতীয় রাজনীতিতে ডাকসুকে জিতলো একটা বড় ফ্যাক্টর, কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের রাজনীতিতে এটা টার্নিং পয়েন্ট হবে। এটা আমার ব্যক্তিগত বুঝ, কারণ রাজনীতির জাতীয় রাজনীতি এত নানাভাবে ঘটনা প্রবাহ প্রবাহিত হচ্ছে, তার সাথে এটা একটা ছোট ফ্যাক্টর হতে পারে, কিন্তু টার্নিং পয়েন্ট হওয়ার কোনো সুযোগ আমরা দেখি না। এবার আসি, হ্যাঁ নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ নানা কারণে হয়েছে। তাতে হচ্ছে যে রিসেন্টলি গত 1 বছর আগে যে গণঅভ্যুত্থান ঘটে গেল, তাতে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃবৃন্দ তারা কিন্তু বলা যায় প্রায় সব প্যানেলেই আছে। আপনি ধরেন আমি যে ছাত্র সংগঠন করতাম, সেই ছাত্র সংগঠনের প্যানেলের যে প্রার্থী, সেই আন্দোলনের অন্যতম নেতা, একাধিক নেতা আছে, বৈষম্য বিরোধীদের আছে, ছাত্র দলে আছে, এমনকি আমরা মুক্তিযুদ্ধ বিরোধী বলে যাদেরকে চিহ্নিত করি তার মধ্যে এটা আছে। তার মানে এইরকম একটা জায়গা থেকে আছে। সুতরাং কার পপুলারিটি সেটা একটা ব্যাপার আছে। আর একটা বিষয় হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে এইবারের যারা ভোটার, যতটুকু দূর থেকে খবর পাই, তারা কিন্তু আগের মতো একটা প্যানেল পুরোটা এরকম বিবেচনা করছে না, তারা ব্যক্তি এই বিবেচনাগুলো করছে এবং সেই প্রচার প্রপাগান্ডা সোশ্যাল মিডিয়া এবং অন্য জায়গায় কিভাবে প্রবাহিত হচ্ছে সেই কাজটা করছে। তা আমাদের প্রত্যাশা থাকবে যে আগামীকাল নির্বাচনটা আগে শান্তিপূর্ণভাবে হোক, সবাই আসুক, কোনো ঘটনা যাতে আগামীকাল না ঘটে ভোটের সময়, যাতে করে এইটা নিয়ে একটা ভিন্ন ধরনের সিচুয়েশন আবির্ভূত হয়। আর একটা নানাভাবে খবর পাই যে যে কোনোভাবে জেতার জন্যে বা কাউকে হারানোর জন্য, এটা হতেই পারে, আগেও ছিল, কিন্তু ভোটের আগে যেভাবে রাজনৈতিক ইকুয়েশনগুলো জাতীয় ভোটে হয়, এইবারও এইখানে নানা ধরনের ইকুয়েশনের কথা শোনা যাচ্ছে। কিন্তু আমার ধারণা যে সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে তারা গণঅভ্যুত্থানের পরে নিজস্ব একটা চিন্তা চেতনায় লালিত হয়ে আসছে, তাতে করে তারা কি বলবো যে বিবেচনা করেই যোগ্যতার সাথে ভোট দেবে। আর একটা বড় আলোচনা আসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের অবস্থান কখনো ছিল না। এমনকি আমাদের সময় অন্তত পক্ষে এটা সবাই জানেন, আপনিও জানেন, যে পরিবেশ পরিষদ যে জায়গাগুলো ছিল,
তাতে কিন্তু এক ধরনের এই ধরনের শক্তি বাংলাদেশের অন্য জায়গায় থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পদচারণাটাও করতে পারে না। অনেক সময় নির্বাচনও করেছে, কিন্তু একটা লিমিটেড ভোট, হয়তো সেই জায়গাটাই তাদের আছে। তার বেশি আমার ব্যক্তিগত অবজারভেশনে এইটা নাই, কিন্তু এটা প্রচার প্রোপাগান্ডা অনেক বেশি হয়েছে এই জায়গাটা। সুতরাং ওই পক্ষ বিপক্ষ মানে পুরো ভোটের যে আমেজ এবং সেইটা নিয়ে ব্যক্তিগত পছন্দ অপছন্দ এবং যিনি জিতবেন তিনি যাতে দায়িত্ব পালন করতে পারেন, সেই আলোচনার থেকে একটা জাতীয় রাজনীতির আদলে আলোচনাটা বেশি হয়েছে। কিন্তু আমি প্রত্যাশা করব আগামীকাল সবার ভোটে একটা ভালো নির্বাচন হোক এবং ছাত্রছাত্রীরা যে রায় দেবে সেটা আগামী দিনে একটা দৃষ্টান্ত স্থাপনকারী এই অর্থে হবে যে এত আলোচনার মধ্যেও ছাত্রছাত্রীরা তাদের ভোট দিয়েই তাদের নেতৃত্বকে তারা বেছে নিচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। অভি হাজ্জাজ, এই ডাকসু নির্বাচন কেন গুরুত্বপূর্ণ? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মতি ভাই, সাথে আপনি, প্রিন্স ভাই এবং বাংলাদেশের সকল দর্শক আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমত ডাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ কারণ ন্যাশনাল মিডিয়া এটাকে গুরুত্ব দিচ্ছে, এই কারণে এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি মানে প্রিন্স ভাই অবভিয়াসলি আপনারা ডাকসুর সাথে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আরো অতপ্রতভাবে সর্ট অফ জড়িত ছিলেন এক সময়, বা এখনো কিছু দূর আছেন, কারণ একটা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সবসময় জড়িত থাকে বিশ্ববিদ্যালয়ের সাথে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মানে আজ 50-এর দশক, 60-এর, 70, ইভেন কি 80-90-এর দশক পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় যে গুরুত্বটা ছিল ঢাকার সুশীল সমাজ থেকে শুরু করে মানে দেশের আপনার চিন্তা চেতনা কোন দিকে যাচ্ছে সেগুলো তৈরি করার, এখন আর ওইটা নেই। যে কোনো একটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আলাদা করে আমি ছোটো করছেন, যে কোনো একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন ওই জায়গায় এখন আর নেই। আমাদের দেশ অনেক বড় হয়েছে। তবে এগেন যেমন মনে করেন আমার দলের আপনার সহযোগী যে ছাত্র সংগঠন আছে সেখান থেকেও বেশ কিছু নেতৃত্বদানকারী তরুণরা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসুর এই নির্বাচনে। তারা প্যানেলে না অবভিয়াসলি আমার দলের জায়গা থেকে, বাট তারা আছেন এবং তারাও গত জুলাইয়ের আন্দোলনে মানে যে 4-5 জন আছেন নির্বাচনে অংশগ্রহণ করছেন, তার মধ্যে অলমোস্ট একজন ছাড়া সবাই হসপিটালাইজড হয়েছিলেন গত জুলাই আন্দোলনে, মানে এতভাবে আহত হয়েছিলেন। সো তারা সবাই অবদান রেখেছেন। সো ওই জায়গা থেকে হয়তো ইন্টারেস্ট একটা বেশি আছে। এবং এখনও এগেন ওই যে এনসিপির কথা যেটা বললেন, প্রিন্স ভাইও বললেন যে তাদের নেতৃত্ব রিলেটেডও হয়তো এদিকে চোখ আছে। কিন্তু ডাকসুর নির্বাচন যেভাবে হবে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরা, ছাত্রছাত্রীরা যেভাবে চিন্তা করেন, দেশব্যাপী বাংলাদেশের জনগণ সেভাবে চিন্তা করেন না, আগেও করতেন না, এখনও করেন না। সো আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনে খুব বড় কোনো প্রভাব রাখবে বা আমার মনে হয় কোনো প্রভাব অ্যাট অল রাখবে ডাকসুর নির্বাচন, এটা আমি বাস্তবিক বলে মনে করি না। তবে যেহেতু মিডিয়ার একদম খুব ক্লোজ ফোকাস আছে, মানে মনে করেন আমার কিছু মানে আমার দলের সাথে সম্পৃক্ত কিছু তরুণরাই নির্বাচন আছে, তার জন্য হয়তো আমি নির্বাচন সম্বন্ধে জানি। আপনি তো মতি ভাই জানবেনই, প্রিন্স ভাইয়ের তো অনেক বড়ভাবে সম্পৃক্ততা আছে ওনার দলীয় আদর্শের সাথে যারা আছেন তাদের সাথে। সো প্রিন্স ভাই খুব ভালো করে জানেন। কিন্তু এতটাই মিডিয়াতে এটা নিয়ে আলোচনা আছে গত বেশ কয়েকদিন ধরে যে র্যান্ডম কাউকে আপনি জিজ্ঞেস করবেন, আপনি দেখবেন যে আপনার ডাকসুতে তাদের কোনো ফেভারিট একটা ক্যান্ডিডেট আছে। আমি এই যে আপনার বাংলা ভিশন তো এটা 15 তলায়, তো 15 তলায় লিফট দিয়ে যখন আসছিলাম তো দুজন মানুষ তার ফোন ঘাটাঘাটি করছিলেন, র্যান্ডম, আপনার ফ্লোরে আসেন নাই, মানে নিচের ফ্লোরগুলোতে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কেউ, দুজন মানুষ ঘাটাঘাটি করছিলেন ফোন, আমি পিছিয়ে দাঁড়ানো, দুজনের ফোনে ডাকসু নির্বাচন রিলেটেড কিছু ছিল, তারা দেখছিলেন। সো এতটাই এটা পপুলার হয়েছে মিডিয়াতে। সো তার জন্য এটা একটা বড় গুরুত্ব আছে। তবে একটা জিনিস আমরা এখানে দেখতে পাবো যে মনে করেন এনসিপির একটা প্যানেল আছে, এই প্যানেলটার পপুলারিটি ছাত্রদের ভিতরে কতখানি এটা দেখতে পাবো। আমার মনে হয় এইখানেও কিছু আপনার বড়ভাবে ডিসক্রিমিনেশন হবে, কারণ এখানে আসলে কোনো প্যানেল নাই বা কোনো নেতা নেই, ইনক্লুডিং আমার দলের যারা আছেন, যারা জুলাই আন্দোলনে বড় ভূমিকা রাখেন নাই। সো ওইখানে আসলে আলাদা করে ভেদাভেদ করা মুশকিল হবে যে এ জামাত সাপোর্টেড ক্যান্ডিডেট, এ ছাত্রদল সাপোর্টেড ক্যান্ডিডেট, মানে শিবির সাপোর্টেড, ছাত্রদল সাপোর্টেড, বামপন্থী ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, যেটি হোক না কেন তারা সবাই কিন্তু জুলাই যোদ্ধা। সো ওইখানে কিন্তু একটা হোমোজিনিটি চলে আসে। সো জুলাই যোদ্ধার ফারাক হবে না। আর বিশ্ববিদ্যালয়গুলোতে মানে মনে করেন আমিও বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে জড়িত ছিলাম, কিন্তু বিদেশে মানে যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, ওসব জায়গায় মানে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আর সামগ্রিক জাতীয় রাজনীতি কোনো সময় মিলে না, একসাথে মিলে না। কিন্তু মনে করেন ওরকম একটা সবসময় একটা জিনিস থাকে যে এই যে দলীয় পরিচয় বা বড় পরিচয়
এরকম পরিচয় থাকলে ছাত্রছাত্রীরা একটু আপনার নেগেটিভ ভাবে দেখে জিনিসটা। সো এই যে ডাকসুর ইতিহাসে যতগুলোই নির্বাচন হয়েছে, সরকারি দল কখনো মানে সরকারি দলের সাপোর্টেড বা সরকারি দলের ছাত্র সংগঠন সাপোর্টেড কেউ কখনো বড়ভাবে জয়লাভ করেনি। আমি ধরেই নিচ্ছি যে বড় দলগুলোর থেকে এখন যদিও কেউ সরকারি দলে নাই, সো ওই জায়গায় একটা সুবিধা চলে আসবে। একই সাথে হয়তো যারা একটু মুক্ত চিন্তার বিরোধিতায় মানে একটু কনজারভেটিভ ফোর্সেসগুলো যে কোনো জায়গায় বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে একটু পিছিয়ে থাকে। আমরা ইতিমধ্যে আমাদের দেশেও মানে ডাকসুর নির্বাচন যতগুলো হয়েছে সেখানে দেখেছি যে কনজারভেটিভ মানে মনে করেন ওই শিবির কেন্দ্রিক বা এরকম কেন্দ্রিক রাজনীতির সাথে যারা জড়িত তারা পিছিয়েই ছিলেন। সো আমি ধরে নিচ্ছি আপাতত যে আগামীকাল নির্বাচনে এই জিনিসগুলোরই আবার রেপিটেশন আমরা একটা দেখব, যে বিশ্ববিদ্যালয় তো মুক্ত চিন্তার জায়গা। সো সেই জায়গা থেকে কনজারভেটিভ ফোর্সেস, কনজারভেটিভ আইডিয়াস হয়তো লোকজন পছন্দ কম করবেন, অন্য ধরনের আইডিয়াস বেশি পছন্দ করবেন। এবং এই যে নতুন তরুণরা যেভাবে সোশ্যাল মিডিয়ার যুগ, আগে হয়তো এইভাবে সবার কাছে পরিচিতি পাওয়া কষ্ট হতো, এখন সোশ্যাল মিডিয়াতে অনেক তরুণরা হয়তো ভালোভাবে পরিচিতি পেতে সক্ষম হচ্ছে। সেই জায়গাগুলো একটা বড় এসে এফেক্ট রাখবে। ছাত্ররা কি চুজ করে নেয়, বাট জাতীয় রাজনীতিতে এটার কোনো বড় প্রভাব আমি দেখছি না। ইউটিউবে কেমন ভূমিকা রাখবে? ইউটিউবে অনেক বড় ভূমিকা রাখবে, ইতিমধ্যে রেখেছে। আমি দেখেছি আপনার অনেক ক্যান্ডিডেট মানে VPGS ক্যান্ডিডেট, অনেক তরুণদের মিলিয়ন প্লাস ভিউজ চলে গেছে ইউটিউবে তাদের একটা বক্তব্যের বা একটা দুটো বক্তব্যের এরকম। সো এবং অনেকে ওই বক্তব্যের উপরে আবার বেস করে তারা ক্রিটিক্স ভিডিও বানিয়েছে, সেই ভিডিও লক্ষ লক্ষ ভিউজ চলে গেছে। সো এটা বড়, যেটা বললাম যে মিডিয়া হ্যাজ হ্যাড সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া বা ওভারঅল মিডিয়া হ্যাজ হ্যাড এ বিগ এফেক্ট। মানে ওই মিডিয়ার জন্য এখন দেশব্যাপী এটা আলোচিত, কিন্তু আগামী রাজনীতিতে এটার বড় ইম্প্যাক্ট আমি দেখি না। অনেক ধন্যবাদ। প্রিন্স ভাই কি ওই একই মত? না, এটা আমি তো আগে বললাম যে জাতীয় রাজনীতিতে যে প্রভাবের কথা বলা হচ্ছে, আমি বলছি টার্নিং পয়েন্টটা হবে না। একেবারে কিছু প্রভাব যে থাকবে না তা তো না, কারণ সেটা একটা মনে রাখা দরকার যে ডাকসু এত সবের পরও দীর্ঘদিন ধরে যে সেটাকে হয়তো আগে যেটা বলা হতো এখন সেটা না, কিন্তু শব্দটাকে উচ্চারণ বলছি, বলা হতো দ্বিতীয় পার্লামেন্ট, কিন্তু সেই জায়গাটা অনেক দিন সেটা নাই, সেটা অন্য আলোচনা। কিন্তু তাতে হয়তোবা অনেক মানুষের মধ্যে একটা আইডিয়াটা হবে রাজনৈতিক ঘটনায় যে আচ্ছা তাহলে ওই দলটা জিতলো, তাহলে ওই দলের প্রভাবটা তরুণ বন্যদের মধ্যে আছে, সুতরাং ওই প্রভাবটা থাকবে, কিন্তু পুরো একটা টার্নিং পয়েন্টে কোনো ভূমিকা নেবে সেইটা না। আমি এই প্রসঙ্গকে আরেকটা যখন শুনছিলাম মনে হচ্ছিল এটা একটু যারা পলিটিক্স সরাসরি যুক্ত না, কারণ আমরা কতগুলো পরীক্ষা নিরীক্ষা অবজার্ভ করার কাজটা করি, তো তাতে একটু দেখলাম, একবার আমি একটু অবজার্ভ করে যেটা জানলাম, এই যে ইউটিউব এই যে কথাগুলো বলছেন এটা একটা গুরুত্বপূর্ণ তো বটেই, কিন্তু এইবার যেমন যারা প্রার্থী তারা কমান্ডো এবং অন্য জায়গায় যাওয়ার একটা সময়সীমা এগুলো করে দেওয়া হয়েছিল। আমরা যতটুকু খবরাখবর পাচ্ছি যাওয়ার পরে কিন্তু প্রশ্ন করছিল, প্রশ্ন যারা ক্যান্ডিডেট, এবং তাদেরকে উত্তর দিতে হচ্ছিল, এবং ওই প্রশ্নের মধ্যে যদিও আগের থেকে তো এটা তো আগের প্যাটার্নটা নাই, কে বিব্রত হচ্ছে, কে ঠিক মতো দিতে পারলো কিনা, আচ্ছা ও ঠিক মতো প্রশ্ন না দিয়ে চলে গেল, তাহলে ফেল করলো পাশ করলো, এই আলোচনাগুলো কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আছে। তা সুতরাং সেইটাকে ধরে আরেকটা জায়গায় আমার মনে হয়, এটা মনে হওয়াটা বলছে, এটা জেনারেল ফর্মে যে মুভমেন্টে এবার যেটা হলো তাতে তো নিশ্চয়ই আপনিও জানেন যেটা পরে এটা আসলো যে ছাত্রছাত্রীরা টিম করে তাদের একটা ইন্টারনাল আলাপ আলোচনা করে ফেসবুকের মধ্য দিয়ে এবং এই যে বিভিন্ন গ্রুপ করে, সুতরাং সেইখানে কিন্তু তারা একটা ডিসিশন নেয়, গ্রুপ ডিসিশন এবং অন্য জায়গাতে। আমি আগে যেটা বললাম আমি আলোচনার সময় মনে হচ্ছিল, কারণ কালকে এগুলো মানে ভোটের পরে আরও বোঝা যাবে, জানি না যে এই ভোটের ক্ষেত্রে ওই যে বন্ধু বান্ধবী গ্রুপ এই ধরনের ডিসকাশন কোনো ভূমিকা রাখবে কিনা, কারণ আমরা ভোট সাধারণত জানি ব্যক্তি তার বিবেচনা থেকে করে, কিন্তু এই যে সে গ্রুপ ছোট হোক আর বড় হোক, এই ধরনের গ্রুপ যদি কোনো একটা বিবেচনা আচ্ছা ঠিক আছে ও কিন্তু এই পক্ষে বা ওর এইটা করেছে, ওকে জিতানো যাবে না বা একে জিতাইতে হবে, এই রকমের যদি কোনো পয়েন্টে থাকে সেটাও একটা ভূমিকা রাখে কিনা সেটাও আমার মনে হয় একটা দেখার ব্যাপার। সেটা আমি ভোটের ক্ষেত্রে বলছি, কিন্তু টার্নিং পয়েন্ট বা অন্য জায়গাটার পয়েন্টে যেটা বলার সেটা আগেই বললাম যে জাতীয় রাজনীতিতে অবশ্যই একটা ভূমিকা থাকবে, কিন্তু এবার আমাদের দেশে জাতীয় রাজনীতি যেহেতু ভিন্ন মাত্রায় হবে তার টার্নিং পয়েন্ট হিসেবে এটা ভাবার কোনো কারণ আছে। জাতীয় রাজনীতি ভিন্ন মাত্রার একটা, আচ্ছা ভিন্ন মাত্রার কথাটা সহজে বললে দেখুন আমার বিবেচনায় যে আমরা কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ডে চলছি, আমাদের পুরো সে গণতন্ত্রের পথে যাত্রাটা তো বলতেও এখন যাত্রা যে কি যাত্রা নিজেরাও ঠিক মতো বুঝতে পারছি না, তা সেই যাত্রা এবং যে পরিস্থিতিতে আমরা এখন আছি প্রতিদিন দেখবেন যে কিছু না কিছু ঘটনাগুলো ঘটছে এবং ঘটছে, তো সেই জায়গাতে সেই যাত্রাটা প্রত্যেকটা মুহূর্তে মনে হয় একটা ট্রানজিশন
ইনফ্লেকশন পয়েন্ট, তা সেই পয়েন্টে কোথায় যে ঠেকবে এবং কোন পরিস্থিতির উপরে যথাযথভাবে নির্বাচনী যাত্রায় আমরা সবাই মিলে সামিল হতে পারবো, সেইটার উপরে আমার নির্বাচন নিয়ে কি বাংলাদেশের ইতিহাসে আর কখনো এরকম হয়েছে আমার ঠিক এত অনিশ্চয়তা? আমার ঠিক মনে পড়ে, যেখানে এটা তারিখ বলা হয়ে গেছে প্রায়। এবং এইটাও আরেকটু যদি বলেন, বেশ মানে কি বলবো, যে শব্দটা ইন্টারেস্টিং শব্দ মুখে চলে এসে বললাম, যদি এটা ইন্টারেস্টিং বলাটা যথাযথ না, যে ভোটের মোটামুটি এখন তো একটা আমরা জেনে গেছি তারিখ, এবং আমি তো দেখলাম আজকেই তো বোধ হয় যে তারা বললেন পৃথিবীর কোনো শক্তি নাই এর থেকে পেছাইতে পারবে, কিন্তু তারপরেও মানুষের মধ্যে কেন জানি এখনো পর্যন্ত একটা অজানা উৎকণ্ঠা, মানে এবং এই ধরনের। আপনি যে ঢাকার বাইরে ছিলেন, সেখানেও কি একই কথা? আমি এটাও বলি আপনাকে, এই যে যে জেলাগুলোর কথা বললাম, মানে দলের বাইরে যারা, তো যেহেতু এখন নানা কারণে থাকলে বা একটা চার দোকানে গেলে, আর আমরা তো এটা যাই, অন্যরাও কথা বলতে আসলে, যেমন কালকে আমি যখন একটা জেলা সদরে ট্রেনে ওঠার আগে ওইখানে দাঁড়িয়ে ছিলাম ট্রেনের জন্য, সবাই এসে, ভাই নির্বাচন কি সময় মতো হবে, প্রথমে একটু ডাকসুর কি খবর, তারপরে এই জায়গাটা। তো ওইখানে তো জেনারেলি বললাম যে না, আমরা তো বলে দিয়েছি যে এটা হবে, আর সরকার বলছে হবে, আসেন সবাই মিলে নামেন। তো কোনো আলামত তো দেখতে পাচ্ছি না। এখন যদি স্পেসিফিক জিজ্ঞেস করলে কি আলামত দেখছেন না, এটা বলা কঠিন, কিন্তু অনেক সময় এটা আমি জানি না যে মানুষের তো কি বলবো, যে একটা সিক্স সেন্সে কতগুলো কাজ করে না, মনে হয় এইটা আমি জানি না যে সেই কাজটা এবার করছে কিনা। যেমন এই কথা, এটা বলতে তো কোনো, এটা আমরা আগেও বলেছি, ধরেন এর আগে যে সরকার ছিল কর্তৃত্ববাদী স্বৈরাচারী, এই সরকার যখন শেষ 24 ইলেকশন করলো, আমাদেরকে অনেকে রাস্তাঘাটে বলেছে যে আপনারা এটা যাই করেন, এই সরকারের যে পরিণতি কি হবে এক আল্লাহ জানে, কেউ জানে না। মানুষের মধ্যেই কিন্তু কথাটা ওরকম চলে আসছিল, কিন্তু এইখানে এই কথাটা আসছে, সেইটা অবশ্যই একটা মিডিয়া টিডিয়া নানাভাবে যেটা যায় সেটা একটা আছে। তারপর ওই যে প্রতিদিন এক একটা ঘটনা ঘটছে, যে একটা নির্বাচনী যাত্রায় যদি আমরা সামিল হই, সরকার তারা যেভাবে কট্টরপন্থীভাবে বলছে, অবশ্যই হবে, আমরাও বলছি, তাহলে তো অন্তত পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি, তার থেকে তো কিছুটা অগ্রগতি লেশমাত্র দেখা যাবে। কিন্তু যখন দেখে সেটা হয় না, কবরের থেকে লাশ পোড়ানো হয়, যখন দেখে যে কি বলবো, যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় থাকলেও তাদের ভূমিকাটা এখনো পর্যন্ত কি বলবো, যে জনগণের জানমালের রক্ষার ক্ষেত্রে হয় না, তখন মানুষের কনফিউশন, আমার বিবেচনায় কনফিউশনটা এই যে আসলে কি ওই সময় পর্যন্ত যে এটা হইতে পারবে কিনা। তারপরে ধরেন আরেকটা পয়েন্ট থাকে, যেটা আমি এই আলোচনাও দেখলাম, মানুষ এগুলো তো ভাবে, সেটা হচ্ছে যে আচ্ছা এই সরকার তো আছে, তার আন্ডারে ইলেকশন হবে, কিন্তু এই সরকার ঠিকই কোনো দলীয় সরকারে না, এই সরকারে তো অনেকগুলো লোকজন আছে, তারা তো দল নিরপেক্ষ না, তা কই সেই এখানে কি হবে না হবে আপনারা তো বলতে পারছেন না, কিছু বলছেন না। আবার এখানে আদালতে একটা বিষয় দাঁড়িয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেটাকে নিয়ে একটা রায়ের ব্যাপার আছে, আপিল বিভাগে আছে, সেটা এখন কোর্ট বন্ধ বলে অক্টোবরে চলে গেছে। মানে একটু চিন্তক মহলে এইগুলো নিয়েও নানা ধরনের আলোচনা আছে। আবার আছে যে আপনারা এই যে ঐক্যমত্য গেলেন আলোচনায়, সেক্ষেত্রে যেভাবে করলেন ওইখানে একটা মত, নানা মত, ওইটা কিভাবে হবে না হবে, মানে আপনার নির্বাচনকে ঘোষণার পরে যে একমুখীন যাত্রার যেটা নির্বাচন কমিশন তার মতো করছে, তার অনেকগুলো পয়েন্টে আমরা দ্বিমত করি। যেমন এই সময় আমরা দেখলাম ধরেন যে মনোনয়নের টাকা বাড়ানো থেকে শুরু করে না ভোট, শুধু যেখানে কি বলবো একজন প্রার্থী থাকবে তাহলে অন্য জায়গায় থাকবে না, কারণ এগুলো সবই আমরা একমত না, কিন্তু তারাও, আমরা তাদেরকে বলছি যে এই আলোচনাগুলো একটু পলিটিক্যাল পার্টি অন্যদের সাথে কথা বলেন, কথা বলে করেন, যাতে করে আমরা সবাইকে একটা অ্যাটিটিউড দেখাইতে পারি আমরা সবাই মিলে নির্বাচনমুখী হচ্ছি, খালি সরকার না, আমাদেরকে তো হইতে হবে। তা সেই আমাদেরকে এই যাত্রায় ওরা সামিল করুক, এইটা মনে হয় এখন ওরা করতে পারছে না বলে সরকার, নির্বাচন কমিশন, মানুষের মধ্যে এই কনফিউশনটা বেশি থাকছে। অনেক ধন্যবাদ ববি হাজাজ। আপনি জানেন যেটা প্রিন্স ভাই বললেন, মোবোক্রেসি, জি, মোবোক্রেসি এবং আগামীর রাজনীতি, জি, অনেকেই চিন্তিত। নিশ্চয়ই, নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই হয়তো আপনিও চিন্তিত, আমরা সবাই চিন্তিত অবভিয়াসলি। তো কই যাচ্ছি আমরা, এটা ঠিকানাটা কি? হ্যাঁ, ঠিকানা রিলেটেড। এখন প্রিন্স ভাই কিছু কথা বললেন যে আগামী নির্বাচন সব জায়গায় বোঝা যাচ্ছে না, বা ওই আপনার আমেজটা আসেনি, যে নির্বাচনের কয়েক মাস আগে যে আমেজটা আসে সেটা আসেনি, সেটা থেকে আমরা, আমাদের কাছে মানে পরিষ্কার না। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর খারাপ অবস্থা, জাস্ট দুদিন আগে আমার উপরে একটা হত্যা চেষ্টা, একটা সর্ট অফ একটা কনস্পিরেসি শুরু হয়েছিল, সেটা ডিবি বা ডিটেকটিভ ব্রাঞ্চ থামাতে সক্ষম হয়েছে। সো এই জিনিসগুলো চলছে, সেটা ঠিক আছে, অরাজকতা অনেক তৈরি করার চেষ্টা হচ্ছে, এই যে মব যেটা রাজবাড়িতে করেছে বা অনেক জায়গায় হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে, সব সত্যি কথা।
কিন্তু আমরা কিছু ফাইনাল জিনিসে আসি। একটা হলো নির্বাচন হচ্ছে বা হচ্ছে না, একদম বেসিক্সে আসি। নির্বাচন যদি হয় তাহলে তো নির্বাচন হয়ে গেল, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে কি হতে পারে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয়, এই সরকার মানে কারেন্ট যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা আছি, এই সরকার যেভাবে জিনিসটা সাজিয়েছে, যেভাবে ডিক্লারেশন দিয়েছে, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তার মানে এই সরকার ব্যর্থ, এই সরকার থাকতে পারছে না। এই সরকার যদি থাকতে না পারে তাহলে কি সরকার আসবে? কারণ এই সরকার কিন্তু অলরেডি আমরা কনস্টিটিউশনের বাইরে যে ডক্ট্রিন অফ নেসেসিটি মানে লিগ্যালিটি একটা থাকতে হবে, সো ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে, যদিও এরপর আর্টিকেল 106 এর ভিত্তিতে চিফ জাস্টিস এবং সুপ্রিম কোর্ট থেকে একটা রায় নিয়েছে, বাট এইটার আসলেই দরকার ছিল না। মানে আমি পরিষ্কার বেসিক একটা সর্ট অফ আইডিওলজিক্যাল সরি একটা প্রিন্সিপালের জায়গা থেকে বলছি যে ওই আর্টিকেল 106 ব্যবহার করার কোনো দরকার ছিল না, ডক্ট্রিন অফ নেসেসিটি ওটা ছাড়াই চলে। সো কিন্তু ওই ডক্ট্রিন অফ নেসেসিটি ভঙ্গ করে যখন চলে যাবেন তখন আর কি আসবে? তখন কমপ্লিটলি এক্সট্রা কনস্টিটিউশনাল একটা সরকার আসতে হবে, মানে কনস্টিটিউশনের কোনো ধার আর ধারা যাবে না। এক্সট্রা কনস্টিটিউশনাল সরকার আমাদের দেশে এর আগে আসেনি তা না, কিন্তু এর আগে কয়েকবার এসেছে। সেই সরকারগুলোর চেহারা কেমন হয় সেটাও আমরা জানি। সো ওই জায়গা থেকে আমি ধরেই নিচ্ছি যে আমরা কেউ চাই না ওই সরকারটা আসুক। তাইলে আমরা কেউ যদি না চাই, যেমন মনে করেন এখন রাজনৈতিক মহলে কারা এই সরকার মানে এই নির্বাচন পেছাতে চাচ্ছে, যারা পেছাতে চাচ্ছে মনে করেন বাংলাদেশ জামাত ইসলাম বলেন, আমার মনে হয় যে তারা রাজনৈতিক স্ট্র্যাটেজিক কারণে তারা পেছানোর কথা বলছে, আসলে তারা পেছাতে চাচ্ছে না, এটা আমার ধারণা ভুল হতেই পারে। কিন্তু যদি অন্য কোনো ধরনের সরকার আসে তাহলে জামাত ইসলামের কি কোনো সুবিধা হচ্ছে? না। বা অন্য যে কোনো রাজনৈতিক দল যদি না চায় তাদের কি কোনো সুবিধা হচ্ছে? না। তাহলে তারা কি আসলে চাইবে? প্রবাবলি না। কারণ তারা যদি আরেকটু চিন্তা করে, হয়তো তারা এখানে স্ট্র্যাটেজিকভাবে চিন্তা করছে। অন্য জায়গায় যান, ব্যবসায়ী মহল যান, ব্যবসায়ী মহল অলরেডি উতলা হয়ে আছে একটা নির্বাচনের জন্য, কারণ যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসবে ইনভেস্টমেন্ট আসবে না। এইটাই যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়ে অন্য জায়গায় চলে যায় তাহলে এই ইনভেস্টমেন্ট আরও পিছিয়ে যাবে, দেশের অর্থনীতির যাতা অবস্থা হবে, সেটা ব্যবসায়ী মহল চাইবে না। ব্যবসায়ী মহলের অনেক শক্তি আছে, আপনি জানেন সেটা মোটিভে, সো তারা চাইবে না। আচ্ছা, এখন সুশীল সমাজ বলেন, সুশীল সমাজ অনেক ধরনের কথা বলতে পারে, বাট তারা কি আসলে চাইবে তাহলে একদমই গণতন্ত্র থেকে আমরা দূরে সরে যাই? এত দূরও তারা চাইবে না, তাহলে তারাও চাইবে না। বিদেশি দুই একটা দেশ অনেক অরাজকতা তৈরি করতে চাইতে পারে, বাট মেজরিটি যত আমাদের বন্ধু প্রতিম দেশ আছে, এটা ওয়েস্টে বলেন বা চায়না বলেন, তারা সবাইও চায় একটা স্থিতিশীলতা, তাহলে তারাও নির্বাচন চায়। তো অপশন যদি নির্বাচন বা একেবারে অগণতান্ত্রিক একটা সরকার, এই দুটোই থাকে, এবং ওই অপশনগুলো যদি আপনি যাচাই করেন তাহলে সব স্টেক হোল্ডাররা মোটামুটি ধরে নির্বাচন চাইবে। তাহলে নির্বাচন কেন হবে না? কারণ এখন নির্বাচনের ফিলিংটা আমরা কেন পাচ্ছি না, এটা আবার একটা ভিন্ন প্রশ্ন। ফিলিংটা আমরা পাচ্ছি না কারণ যেমন মনে করেন বাংলাদেশ জামাত ইসলাম তারা তাদের নির্বাচনী প্রস্তুতি কিন্তু অনেক আগে শুরু করে দিয়েছে। 300টা আপনার আসনে অন্য কারোর ক্যান্ডিডেট জানেন আর না জানেন, বাংলাদেশ জামাত ইসলামের ক্যান্ডিডেট কিন্তু জানেন। ধানের শেষের 5-6 জনের পোস্টারিং আছে, জামাত ইসলাম কিন্তু একদম পরিষ্কার করে প্রিন্ট করে দিয়েছে তাদের ক্যান্ডিডেট কারা হবে। হ্যাঁ, এনসিপি অনেক জায়গায় তাদের যত জায়গায় অ্যাকচুয়ালি দেওয়ার মতো নেতা আছে তারা অলরেডি ফুল ক্যাম্পেইন অনেক আগে শুরু করে দিয়েছে। সো এরকম নির্বাচনী একটা আমেজ কিন্তু মিনিমাম একটা আমেজ শুরু হয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী আরো শক্তিশালী হওয়া দরকার। এখন অন্তর্বর্তীকালীন সরকারের এখানে আরো বড় বড় কিছু অবস্থান নেওয়া দরকার, কিছু কর্মসূচির দরকার। তারা আরো কয়েক লাখ অ্যাডিশন করছে আইন শৃঙ্খলা বাহিনীতে, কিন্তু পুরনো আওয়ামী দোসর যারা ছিল তাদেরকে বের করার, তাদেরকে অব্যাহতি দেওয়ার, বাইনের আয়তায় আনার বা কিছু না কিছু করার একটা ব্যবস্থা নেওয়ার একটা প্রয়োজনীয়তা আছে। সেটা তারা এখনো নিতে পারে নাই না নেয় নাই আমি ঠিক জানি না। অনেক কিছু তো সরকার আমাদের সাথে শেয়ার করে না, হতেই পারে তারা নিতে পারে নাই। আপনার আর্মড ফোর্সেস আমরা দেখেছি তারা বারংবার বলেছে তারা এই জায়গায় আসতে চায় না, মানে তারা ডেমোক্রেটিক একটা সরকার থেকে ক্ষমতা নিতে চায় না। এবং অ্যাকচুয়ালি ক্ষমতা নিলে যে খুব ভালো হবে তা না, বিকজ এর আগে যখনই ক্ষমতা নিয়েছে আমাদের দেশ, তখন যে কয়বার হয়েছে এই ঘটনাগুলো, বিদেশি সহযোগিতার মাধ্যমে আমাদের দেশ চলছিল, আমাদের দেশের ইকোনমি এতটাই দুর্বল ছিল। এখন আমাদের এই অবস্থা না, এবং এখন আমাদের ইকোনমির সাইজ এত বড় যে বিদেশি সহযোগিতায় আসলে এটা চলবে না। মানে এককালে 70-এর বা 80-এর দশকে একটা সময় ছিল $1-2 বিলিয়ন দিলে আমাদের দেশের জন্য বিশাল ব্যাপার ছিল। এখন $1-2 বিলিয়ন আমাদের কাছে কিচ্ছু না ভাই। আমাদের দেশে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যেগুলোর সাইজ $10-20 বিলিয়ন ব্যবসা প্রতিষ্ঠান। সো ওই জায়গা থেকে বিদেশি সহযোগিতা আমরা চলতে পারবো না, আমাদের অর্থনীতির উপরেই চলতে হবে। সো যার এতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমাদের অর্থনীতিকে তাহলে সবল করতে হবে, তারা কেউ এই প্রসেসের বাইরে যাওয়ার কথা চিন্তা করতে পারে না। এই কারণে আমি ধারণা করছি, এগেন আমার ধারণা যে ভবিষ্যতে ভুল হতে পারে না তা না, কিন্তু এই কারণে আমি ধারণা করছি যে মেজর সব স্টেক হোল্ডারের প্রয়োজন যদি নির্বাচন, তাহলে রাইট নাও আমেজ, এবং আমি প্রিন্স ভাইয়ের সাথে পুরোপুরি একমত, রাইট নাও আসলে আমেজ নাই, কিন্তু যতদূর বোঝা যাচ্ছে এই মুহূর্তে আমেজ নাই, কিন্তু এইটা চেঞ্জ হবে এইটা আমি বিশ্বাস করি। কারণ তাছাড়া যে কোনো স্টেক হোল্ডারের দিকে তাকান, এইটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
সো ওই জায়গা থেকে আর কি আমি এখনো আস্থা রাখছি যে আমরা নির্বাচনের দিকেই যাচ্ছি। আমাদের নির্বাচনের দিকে মানে মনে করেন সর্ট অফ অবস্টেকলস আরও থাকবে, কিন্তু এটা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। অনেক ধন্যবাদ। কিন্তু না, এই সব ছবি ঠিক আছে, আবার সব ঠিক নেই। তার কারণটা হচ্ছে যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা দেশে নির্বাচন হওয়াটা এটা খুব মানে সম্ভব বলে আমি মনে করি না। তার কারণ হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ। আপনি বললেন যে রাজবাড়িতে মোবক্রেসি হয়েছে, ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে হয়েছে। সেই ঠিকই বলছেন আপনি। তখন আপনি এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রেও যদি আজকাল আমাদেরকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাইলে আপনার এই যে নির্বাচনের পরিবেশ কি হবে আগামী দিনে? এরা তো নির্বাচনের দিকে যাচ্ছে না, এরা তো যাচ্ছে অন্য শাসন কায়েম করার জন্য। এটা নিশ্চয়ই আপনার না, ঠিক, আপনি খুবই কারেক্টলি বলেছেন। এবং এই পয়েন্টটা আসলে একটু আমরাও হয়তো অত আলোচনা নিয়ে কারেক্টলি বলছেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যে ঘটনাটা ঘটলো, এবং দেখেন ঘটনা ঘটানোর পর এখনো পর্যন্ত যারা এটা করেছে তাদের বিরুদ্ধে কোনো আমরা অ্যাকশন দেখতে পাচ্ছি না। এবং এটা এখন না। এবং দেখেন এই যে আপনি প্রথম ঘটনার পর মনে আছে বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ে যে তার মুখে চুনকালি দেওয়া সহ যে ঘটনা মানে ঘটছে, তো সেই প্রথম দিন থেকে অনেক বলছে। আমি আজকে এই তো অনলাইনে দেখলাম একজন উপদেষ্টা বলছে যে আমরা মবের বিরুদ্ধে খালি বিবৃতি দিচ্ছি না, কারণ আমরা অ্যাকশনও নিচ্ছি। কারণ আমি প্রথম ঘটনার পর আমি পঞ্চগড়ে ছিলাম এবং আমি একটা প্রোগ্রাম, এবং সেখানে আমি ওখানে বলতেই বাধ্য হলাম যে এই সরকার হচ্ছে একটা বিবৃতিজীবী সরকার। এই সরকারের এই পদটাই উপহার দিতে পারে, আর কোনো পদ আমরা পাচ্ছি না। কারণ সরকার নিন্দা জানায়, সরকার উদ্বেগ জানায়। এটা কোনো চিন্তা করতে পারেন? মানে তাহলে ওই চেয়ারে থাকার দরকার কি? তাহলে আমরা যে চেয়ারে বসে উদ্বেগ নিন্দা জানাচ্ছি, আমরা ক্ষমতা হাতে তুলে নিয়ে আমাদের তো এটাকে করার অধিকার নেই, তাহলে ওর তো ওই চেয়ারে থাকার দরকার নেই। তাই চেয়ারে ক্ষমতার মালিক কে? সেটাই তো, মানে এইটাই ঘটনা। তো এখন এটা কারেক্ট, আপনি যে পয়েন্টটাকে তুলেছেন, যেটা আমরা বলেছিলাম যে নির্বাচনী একটা আমেজ তৈরি মানে হচ্ছে এইটাই যে এই যে মবের যে রাজত্ব এবং অন্যটা, এই জায়গাটা একটা আইনের শাসনের ধারায় আসবে, টলারেন্সের জায়গাটা জিরো টলারেন্স করবে, যে এই যে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা থাকবে, আমরা আগায় যাব। কিন্তু এইখানে আমরা সেই ফল দেখতে পাচ্ছি না। সেই অর্থে এই পরিবেশের জায়গা আসলেই তো হয় নাই। কিন্তু আমরা এই জিনিসটাকে যদি বলেন অত না বলে খুব ফ্রাঙ্কলি বললে কি, আমরা এগুলো খুব সচেতন থেকে আমরা আশা এখনও করছি ববি হাজ্জাদের মতো যে আমরা এই নির্বাচনী যাত্রায় যেতে চাই, এবং এই যাত্রায় সবাই মিলে আসেন সামিল যখন হব তখন বলবো যে স্টপ, তুমি যেটা করতে পারো না আর দেরি করো না। কিন্তু যদি ওইটা তারা ফেল করে তাহলে তো আসলে পরিবেশ থাকবে না। কারণ এখনো দেখেন যে এখানে আচ্ছা ফেল করলে পরিবেশ না, দেশটা যাবে কোথায়? আমি সেটা তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি, কি বলবো। হ্যাঁ, ওইটা তো আপনি এটা একটু, যদিও কথাটা একটু অন্যভাবে বলতে চেয়েছিলাম, আপনি কারেক্টলি বলেছেন। আমরা এখনো ফেল করতে চাই না। আমরা এই জায়গাটায় বোধহয় আমরাও সেই জায়গাটা যেতে চাই। কেন তাও আসলে সব কথা তো বলতে কেমন লাগে, তবুও একটা বলি যে আপনার এই কথা একটু কিছুটা আমি কি বলে যে হয়ে আমাদের তো মাঝে মধ্যে ধরেন অন্য বিভিন্ন দেশের যারা প্রতিনিধিত্ব করেন এইখানে, তাদের সাথেও দেখা হয়, বিশেষ করে কোনো অনুষ্ঠানে আমাদের সাথে বিশেষ করে দেখা হয়। তা রিসেন্টলি আমি বলে ভিয়েতনামের যে ওদের জাতীয় দিবসের একটা অনুষ্ঠান 31 তারিখে ছিল, তো সেইখানে আমাদের একজন উপদেষ্টাকে ওর সাথেও দেখা হলো, অল্প কিছু ব্যবসায়ী এবং প্রধানত বিদেশের ওদের সাথে দেখা হলো। তো আমি দেখলাম তাদের তো হান্স হচ্ছে, যদি বলেন ডাকসো একটু ইন্টারেস্টিং, ঐক্যমত্য কমিশনের কি হচ্ছে, সনদ ঘোষণাপত্র, কিন্তু এইখানেও যে নির্বাচনটা হবে কিনা এবং নির্বাচনের আগে পরিবেশটা থাকবে কিনা, সেই পরিবেশটা মেন। কিন্তু আমি দেখলাম উদ্বেগটা এই যে মবের রাজত্ব, আর একটা এটা জেনারেলি ধরে নেয় যে এইটা হচ্ছে উগ্রপন্থীদের ভূমিকা এবং সরকার কিছু বলছে না বলে এই ঘটনাগুলো ঘটছে। তাইলে যদি আমাদের তাদের মহলে এই চিন্তা থাকে, এবং এটা তো খুবই কারেক্টলি বলা হইলো যে আমাদের ব্যবসায়ী থেকে অন্য জায়গাগুলো কাজগুলো এমনভাবে এক অর্থে বন্ধ হয়ে গেছে, মানি রোলিংটা ঠিক মতো নাই। গ্রাম অঞ্চলে আপনি এই ঢাকা শহরে অনেক বাজারে, আমি তো যেখানে থাকি তার আশপাশে আগের থেকে জিনিসপত্রের পরিমাণ অনেক বেশি আছে, বাজারে ক্রেতা নাই, সে বিক্রি করেও শান্তি পাচ্ছে না। এলাকাও তাই, জিনিসপত্রের দাম বাড়তেছে, এদিকে টাকা আয় নাই। সরকারি তথ্য বলছে 4 জনের মধ্যে 1 জনই হচ্ছে চরম বহুমাত্রিক দরিদ্র সীমার মধ্যে আছে। তাহলে তখন এই ধরনের একটা হতাশাজনক পরিস্থিতিতে তখন তো আর একটা অ্যানার্কি সিচুয়েশন ছাড়া অন্যটা থাকবে না, এবং সেইটা তো আমাদের খুবই খারাপ জায়গায় আরও নিয়ে যেতে পারে।
কারণ যেটা দীর্ঘদিন ধরে আমরা জানি যে আমাদেরকে সে বিরাজনীতিকরণের ধারা থেকে শুরু করে ভূ রাজনৈতিককরণে নানাভাবে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দেশ তার প্রভাব জায়গাটায় নিয়ে এসে দেশকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে চাই। আপনি আমাদের ধরেন এখন এই আলোচনা অত একটু কমে গেছে হয়তোবা, কিন্তু পার্বত্য অঞ্চল ঘিরে যে সংকটটা, ওই অঞ্চলে বার্মা, তার ভূমিকা এবং অন্যান্য ঘটনাবলী, আমরা কিন্তু যদি এই যে গণতন্ত্রের এই ধারায় না যাই, কেউ কিন্তু বসে নাই, তারা কিন্তু তাদের কাজকর্মগুলো করে যাচ্ছে। সবই হচ্ছে বাংলাদেশকে আরও একটা কঠিন পরিস্থিতিতে নিয়ে আসার জন্য। সুতরাং আমরা যদি এখন পর্যন্ত পরিবেশটা ঠিক না করে এবং নির্বাচনের দিকে না যেতে পারি, মানে পরিবেশ ঠিক করে নির্বাচনের দিকে না যেতে পারি, তাহলে বোধহয় আরেকটা খারাপ জায়গার দিকে আমরা যাচ্ছি। যদিও মানুষের মধ্যে এটাও মানুষ মনে করে যে 2-4 দিনে নির্বাচন হইলেই একটা বড় কিছু হয়ে যাবে, তা না। কিন্তু অন্ততপক্ষে এই গণতন্ত্রের পথে ঐক্যবদ্ধভাবে হাঁটার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা বড় খারাপ পরিস্থিতি, অন্যরা যারা করতে চায় যেটা, সেইটাকে অন্ততপক্ষে ঠেকায় আমাদের এই যাত্রাটাকে চালু রাখতে পারবো আর কি। সেটাই এই মুহূর্তে প্রধান কাজ। কবি হাজ্জাজ, আসলে আমাদের ভুলটা কোথায়? আজকের যে পরিস্থিতি, বিপ্লবের পরে বা একটা অভ্যুত্থানের পরে একটা পরিস্থিতি, নাজুক পরিস্থিতি হয়, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়। কোথাও পৃথিবীর কোনো বিপ্লবের পরে বেহেস্ত হয়ে যায় না, এই মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়। কিন্তু আমাদের ভুলটা কোথায়? সব জায়গাতেই কিন্তু তারা এই বিপ্লবটাকে, তাদের যে আউটকামটা সেটা কিন্তু তারা পেয়েছে অনেকেই, অনেক দেশে, কিন্তু আমরা তো সেটা জানি না কি অবস্থা। ফার্স্ট এন্ড ফরমোস্ট মতি ভাই, একটা জিনিস আছে হলো যে সবসময় বিপ্লবের পর সব রোজি হয়, যেটা আপনি বললেন যে সবসময় ইমিডিয়েটলি সব ভালো হয়ে যায় তা না, স্বর্গে চলে যায় তা না। আবার অনেক জায়গায় অনেক লম্বা সময় তারপর খুব খারাপ সময় দিয়ে দেশগুলো যায়। তবে আমাদের জন্য খুব সহজ একটা তুলনা করার জায়গা আছে 90-এর অভ্যুত্থান। 90-এর অভ্যুত্থানের পর কয়েকটা জিনিস খুব পরিষ্কার ছিল, যেহেতু রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত ছিল, মানে পরিষ্কারভাবে সামনের সারিতে সম্পৃক্ত ছিল, সো তারা দায়িত্ব নিয়ে নেয় এবং তারা দায়িত্ব নিয়ে ইমিডিয়েট একটা অন্তর্বর্তীকালীন সরকার ফরমেশন হয়। তাদের একটা মাত্র টাস্ক, একটা মাত্র দায়িত্ব দেওয়া হয়, যত শীঘ্রই সম্ভব একটা নির্বাচন। এবং এই নির্বাচনটার জন্য ওই দায়িত্বশীল যে সরকারটা, তখন পরে যেটা কেয়ারটেকার সরকার হলো আর কি, এই কেয়ারটেকার সরকারটা, দায়িত্বশীল সরকারটা তারা কাজ করা শুরু করে ঠিক জাস্ট নির্বাচনটা দেবার জন্য, আর কিছু না। একই সাথে আপনার চিন্তা মনে রাখতে হবে যে ওই 90-তে যখন এই কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা যায়, সরকার অতটা ভঙ্গুর অবস্থায় ছিল না 2024-এর মতো, বাট স্টিল তাহলে পরিষ্কার থাকে যে রাজনৈতিক দলগুলোর সম্মুখে, কারণ ওটাও কিন্তু তরুণদেরই আন্দোলন ছিল, মানে যে আন্দোলন করেছে মনে করেন যে তখন ওই ছাত্র দলের বা ছাত্র লীগের বা ছাত্র যাইটাই বলে না কেন, ওই তরুণরাই করেছে এবারের মতো। জাস্ট এইবার রাজনৈতিক দলগুলো সামনে থেকে ক্রেডিট নেয়নি, এটা একটা বড় পার্থক্য ছিল। আর অবভিয়াসলি তারপর আরো বড় গণ অভ্যুত্থান ছিল এটা 90-এর থেকে, এটাও মানতে হবে। সো রাজনৈতিক দলগুলো কোনো টার্মস ডিকটেট করে নাই বা করতে পারে নাই, ইদার করে নাই বা করতে পারে নাই, বাট করতে না পারলেও তো করে নাই, সো ঘুরে ফিরে ওই জায়গাটায়। সো রাজনৈতিক মুভমেন্ট আর হয় নাই, মানে রাজনৈতিক মুভমেন্ট মানে যে একটা প্রগ্রেস আছে, রাজনীতির একটা প্রগ্রেস আছে। গণতান্ত্রিক রাজনীতির হলো নির্বাচনের কেন্দ্রিক একটা সরকার, সঠিক সরকার, জনগণের একটা সরকার তৈরি করা কেন্দ্রিক। এই মুভমেন্টটা অত শক্তভাবে হয়নি। একই সাথে যেটা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা তৈরি হলো, তাদের আর কোনো টার্গেট নেই। শাহাবুদ্দিন সাহেবের মানে 90 সালের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদের ডিরেক্ট একটা সেট টার্গেট ছিল, এত সময়ের ভিতরে নির্বাচন। এই সরকারের কোনো টার্গেট ছিল না। কেন ছিল না? দেয়া হয়নি। রাজনৈতিক দলগুলো যেহেতু শক্তভাবে একটা টার্গেট সেট করতে পারেনি, সো এই সরকারও টার্গেটহীন চলে গেছে। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে যে আমরা 90 সরকারের দিকেও যদি চাই, 90-এর যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেই তালিকা, এবং মানে অবভিয়াসলি আমি মতিভ আমার থেকে অনেক ভালো জানেন, বাট তারা সবাই মানে ওই সরকারের দায়িত্বে যারা বসেছিলেন এবং তারপর থেকে বেশিরভাগ সাকসেসফুল কেয়ারটেকার সরকারের দায়িত্বে যারা বসেছিলেন, তারা সবাই বিভিন্ন ফিল্ডের কার্যকরী অভিজ্ঞতা নিয়ে একটা সরকার গঠনের জায়গায় এসেছিলেন এবং উইথ স্ট্রেট টার্গেট। এইবার যেটা হয়েছিল মানে 24-এর গণঅভ্যুত্থানের পর যেটা হয়েছিল, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেট নাই। এবং ওনারা যে নিজেদের জন্য একটা টার্গেট সেট করবে, এটা ওনারা একটু ভুলভাবে হয়তো করেছেন। কারণ আমরা দেখেছি বেশিরভাগ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এমন ধরনের কথা বলা শুরু করেছিলেন যে নির্বাচন পরে, আমরা দেশটাকে ঠিক করা তারপর নির্বাচনে যাবে। দেশটাকে ঠিক করা মানে কি? এটা কত বৃহৎ একটা কাজ, মানে এটা যদি এমনি সরকার ছাড়া করা যেত তাহলে সরকারের কিন্তু কোথাওই প্রয়োজন হতো না। এত কষ্ট করে 4 বছর 5 বছর অন্তর অন্তর সব গণতান্ত্রিক দেশগুলো নির্বাচন করতো না যদি
ওই ধরনের একটা স্টেবল সরকার ছাড়া আসলে এই ধরনের কিছু করা যেত। কিন্তু ওনারা এই জিনিসগুলো চিন্তা না করে ওনারা বারবার বলেছেন যে তরুণরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, এই ম্যান্ডেট নিয়ে আমরা করব। কোন তরুণরা দিয়েছে এটাও কখনো ওনারা পরিষ্কার করেন নাই। হয়তো আগামীতে যে হয়তো ওনাদেরকে আরও একটু খাওয়া দাওয়ার ভিতরে যে প্রিন্স ভাই বললেন না দাওয়াতে দেখা হয়, দাওয়াতের ভিতরে এক সময় হয়তো যখন ওনাদের ক্ষমতা আর একটু সেটা হাতে ক্ষমতা কম থাকবে, ওনাদের সময় আর একটু বেশি থাকবে গল্প করার, তখন হয়তো ওনাদেরকে জিজ্ঞেস করবে ভাই এক্স্যাক্টলি কোন তরুণগুলো ক্ষমতা আপনার হাতে তুলে দিয়েছিল, এই ম্যান্ডেটটা দিয়েছিল। বাট এনিওয়ে, সো ওই যে টার্গেট না থাকার কারণে এবং এই যে অভিজ্ঞতা, কারণ একটা জিনিস কি মানে মনে করেন আমি কাউকে অসম্মান না করে বলছি, আপনি একটা তরুণ একটা 20 বছর বয়সে একটা ছেলেকে নিয়ে আসেন, নিয়ে এসে বলেন এই তুমি মানব জমিন একটা বিশাল জাতীয় পত্রিকা আছে এটা চালাও, সে খুশি খুশি আপনার কাছ থেকে লাভ দিয়ে নিয়ে নিবে। আর কি বলেন মতিব, আপনি বললেন স্যার আমি এখনই চালাচ্ছি। আপনি একজন যার 20 বছরের অভিজ্ঞতা আছে তাকে বলেন, সে আপনার কাছে মিনিমাম 4-5 দিন সময় যাবে, মতিব প্লিজ আমার একটু সময় দেন, আমি আদৌ পারবো কি না এটা মতিব আপনি থাকবেন আমার সহযোগিতা করার জন্য, আর কে কে আমাকে সহযোগিতা করবে, আর কি কি পাবো, অনেক আলোচনা করে তারপর হয়তো সে নেবে, কারণ সে জানে দায়িত্বটা কত কঠিন। ওই জায়গা থেকে আমি বলছি যে ওই অভিজ্ঞতা, জ্ঞানের অভাব না, তাদের ফিল্ডে তাদের অনেক জ্ঞান, বাট আরও ওভারঅল আরও 360 ডিগ্রি টাইপের অভিজ্ঞতার অভাব এই ক্যাবিনেটটার মানে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা মণ্ডলীর প্রথম থেকে ছিল, যার জন্য তারা অনেক বিশাল টার্গেট নিয়েছিলেন পুরো দেশকে তারা সঠিক জায়গায় নিয়ে যাবেন। মানে সঠিক জায়গায় মানে কি এটা নির্ণয় করতে হবে। তো 11টা কমিশন গঠন করা হলো, জি, সেই কমিশনের কোনো একটা রিপোর্ট নিয়ে কি আলোচনা হচ্ছে এখন? দেখেন এই যে কমিশনগুলো, আগে যদি একটা কমিশন কথা স্পেসিফিক্যালি বলি, আমি কোথায় যেন প্রিন্স ভাইকে আমি বলতে শুনেছিলাম একটা কমিশনের কথা, মানে আমার সবচেয়ে বড় দুঃখের একটা যে উনারা নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে নারী কমিশন গঠন করলেন, উনারা নিজের ইনিশিয়েটিভ নিয়ে যাদেরকে দায়িত্ব দিলেন। নারী কমিশন গঠনের মাসখানেক পর নারী কমিশনের মূল দায়িত্বে যিনি ছিলেন ওনাকে আমি ফোন দিয়েছিলাম নারী কমিশন সম্বন্ধে একটু জানবার জন্য। তো উনি ফার্স্টে মুরব্বী, উনি আমাকে একটু বকা দিলেন, মানে আমাকে পার্সোনালিও চেনেন, সে হিসেবে একটু বকা দিলেন, কেন আমাকে ফোন করেছে? মানে আপনি তো আপনার নারী কমিশনের দায়িত্ব তো আপনি, বলে কিসের কমিশন, আমাকে এখনো কিচ্ছু দেয়নি, কিচ্ছু জানি না কি করতে হবে, তুমি আমাকে ফোন দিয়েছো। মানে উনি একটু আদরের সাথেই বকা দিচ্ছিলেন, বাট পয়েন্টটা ছিল আর কি উনি ওনার ডিসস্যাটিসফ্যাকশনটা প্রকাশ করছিলেন যে ওনার নাম প্রিন্ট করে দিয়েছে কিন্তু সঠিকভাবে দায়িত্ব এখনো দেয়নি। ঠিক আছে, তখনই বুঝলাম কিভাবে কাজ হচ্ছে। এরপর আমরা দেখলাম যে আবার মব বেরিয়ে আসলো, মিছিল হলো, কুশপুত্তলিকা পোড়ানো হলো, এবং এই জায়গাটাতে সরকারের থেকে কোনো শক্ত আওয়াজ আসলো না। মানে নারী কমিশনে যাদেরকে দায়িত্বরত করা হয়েছিল ওনারা কিন্তু চেয়ে এই দায়িত্ব নেন নাই, এটা আমি নিজে বলছি, তাদের সাথে কথা বলে বলছি, ওনারা চেয়ে এই দায়িত্ব নেন নাই, ওনাদেরকে রিকোয়েস্ট করে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর তাকে আক্রমণ করা হবে আর আপনারা কোনো আওয়াজ করবেন না, তাহলে আপনারা শুরুই কেন করলেন এই কাজটা? কেন নারী কমিশনটা তাহলে বানালেন? তো এই ধরনের জায়গাগুলো তৈরি করেছে এবং বেশিরভাগ কমিশনগুলো যেমন মনে করেন ইভেন কি এই যে রাইট নাও যে 6টা কমিশন নিয়ে আসলে আমরা আলোচনা করে জুলাই সনদ হচ্ছে, এই 6টা কমিশনও 3 মাস ধরে তারা তাদের কমিশন রিপোর্টটা তৈরি করেছে। এই 3 মাসে যদি রাজনৈতিক দলদের সাথে মানে প্রিন্স ভাই আমি আমাদের সাথে আলোচনা করি তো ফাইনালি সনদটা হচ্ছে, তো এই আলোচনার ওই 3 মাসের সময় যদি আমাদের সাথে আলোচনা করা শুরু করতো তাহলে গত 3 মাস সময়টা নষ্ট হতো বলেন, তাহলে আগে আরো ভালোভাবে করতে পারতাম। $1 মিলিয়ন এরকম অনেক কিছু তাদের হয়েছে। ভাই অনেকেই বলছেন যে জাতীয় সরকার হলে 5ই আগস্ট যদি জাতীয় সরকার হতো তাহলে আজকের এই সংকট হতো না, এটা কি সত্য? আপনার কি না? আমি 2টা পয়েন্ট একটু বলতে পারি। প্রথমত হচ্ছে একটু মনে রাখা দরকার বা আমাদের বুঝ যেটা, আমি অতীতের অভিজ্ঞতায় খুব বেশি পেছনে না যাই, যে অন্য সময় যে আন্দোলনগুলো হয় আপনি তো এগুলো সবই সাক্ষী, 69-এর গণঅভ্যুত্থান বলেন, পরবর্তীতে 90-এর গণঅভ্যুত্থান, অন্য সময় রাজনৈতিক দলগুলো থাকে, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, গণঅভ্যুত্থানের পরে তারাই দায়িত্ব পালন করে যায়। এবার যেহেতু সেই জায়গাটা ছিল না, তাহলে গণঅভ্যুত্থানের পর তাহলে রাজনৈতিক দলগুলোকে প্রধানত এবং এর বাইরে যারা আন্দোলনকারী শক্তি তাদেরকে আস্থায় নিয়েই সব কাজটা করা দরকার ছিল যারা করছে। এখন সেই আস্থায় নিয়ে 2-3 রকম হইতে পারে। যদি এখানে আলোচনা করা যেত, প্রথম আমার বিবেচনায় আগে টার্গেটটা ফিক্স করা উচিত ছিল যে আমি কতটুক করব। তো যেহেতু আগে আমাদের কোনো কিছুই হয়নি, কারণ আমরা তো ধরেন রাজনৈতিক দলগুলোর টার্গেট ছিল, কিন্তু আন্দোলনকারী তারা আজকে এই দফা সেই দফা তারপরে তো এনেছে পরিস্থিতিতে, মানে পরিস্থিতি একটা উত্তপ্ত ছিল। আমি এগুলোকে কোনো নেগেটিভ বোধ হচ্ছে না, আমি এটা পজিটিভ ধরেই কথাটা বলছি। তাহলে তখন যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিত এবং নেওয়ার পরে যদি মিনিমাম আমরা একটা টার্গেট ঠিক সবাই মিলে করতে পারতাম, সেইটা ক্ষেত্রে আমরা 2টাই করতে পারতাম। আমরা হ্যাঁ এই কাজগুলো করব ফর এই টাইমের জন্য আমি একটা জাতীয় সরকারের করলাম, তাহলে এই সংকট হতো না, যেমন একটা দিক। অন্ততপক্ষে সেইটা না হলেও উনি যেটা করেছেন, করার পরে যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কাজটা করতেন,
তাহলে এই সংকট হতো না। কিন্তু না হলে ববি যেটা বলেছেন আমি তার সাথে এই অর্থে একমত যে তারা আমার বিবেচনায় প্রথমত একটা ভুল টার্গেট নিয়ে করছে যে আমরা সব ঠিকঠাক করে করবো, এটি কখনো সম্ভবই না। এবং আমি আপনাকে কি বলবো, আমি একটা জাস্ট ছোট্ট করে উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন বোঝার জন্য আমি এটা একাধিকবার রিপিট করেছি। এই আপনার জানি না এই অনুষ্ঠানে বলেছে কিনা, আমরা প্রথমবার যখন গেলাম 12ই অগাস্ট, যদি ভুল করিনি 12ই অগাস্ট, আমরা কিন্তু উনি তো আসলে এই বিপদে যখন পড়ছেন তখনই ডাকছেন এবং সবাই একটা হাত তুলে ছবি তোলা ছাড়া আর কোনো কাজ ছিল, যার জন্য এবার আমরা বলেছি বা স্পেসিফিক এজেন্ডা ছাড়া আমাদেরকে ডেকেন না, যাবো না, লাভ নাই আমাদের। কিন্তু ওই সময় আমরা বরঞ্চ বাড়তি দু একটা কথা বলতে চেষ্টা করেছিলাম এবং একজন উপদেষ্টা তিনি এখনও আছেন, প্রভাবশালী উপদেষ্টা, আমাদের মুখের কথা কেড়ে নিয়ে বললেন যে আপনারা তো এগুলো চিন্তা টিন্তা করেন, আপনি কি কোনো বলতে পারবেন যে এক সরকারের 30 দিন 60 দিন 90 দিনে কি কাজ হওয়া উচিত? আমি বললাম আমরা কেন, আপনারা এটা অন্য রাজনৈতিক দলকে পরামর্শ চান, আশা করি সবাই দেবে, আমরাও দেবো। তো বলে আচ্ছা সেপ্টেম্বর মাস থেকে আলাদা শুরু করবো। আমি 24-এর কথা বলছি, 24 আগস্টের পরে এখন 25 সেপ্টেম্বরে আমরা আছি, ওই জন্য এখনো পর্যন্ত কোনোদিন আমাদের ডাকে নাই। তা তাহলে তারাই তো নিজেরাই, এবং ঠিকই তারা যে ধরনের কম্বিনেশন, তাদের কাছ থেকে তো বেশি আমাদের প্রত্যাশা করা উচিত না, আমরা অন্তত পক্ষে করিও নাই। কিন্তু তারা ন্যূনতম যে কথাটা আপনি বললেন, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিলেই তারাই যে ফর্মুলা ঐক্যবদ্ধভাবে দিত, সেইভাবে চললে আজকে এই সংকটটা কিন্তু এই জায়গা হতো না। কিন্তু রাজনীতিবিদদের একটা ভুল ছিল, আপনি একটা সরকারের মেয়াদ কতদিন হবে ঠিক করে দাও, 100% আমি একমত আপনার সাথে, সেটা তো আপনার ঠিক করে, এইটা একমত। কিন্তু এখন আপনাকে বলতে কি, যেমন ধরেন আমরা কবি হাজ্জাজ হয়তো রাজি হবেন না, আমি বলি আমরা কিন্তু এটার সাথে জড়িত না, আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হয় নাই, আমাদেরকে ওই সময় ডাকাও হয় নাই, কিন্তু আমরা এটা নিয়ে কোনো কোশ্চেন করিনি এই কারণে যে ঠিক আছে একটা গণঅভ্যুত্থানের পরে আমরা গণতন্ত্রের পথে হাঁটবো, এখন এইটাকে নিয়ে আমরা কোশ্চেন করতে চাই না। কিন্তু আমাদেরকে ডাকাই হয়নি, এবং আমাদের না অনেককেই ডাকা হয়নি। এবং এটা তো পরবর্তীতে ওই যে ভদ্রলোক নামটা ভুলে গেলাম, যিনি ডেকেছেন বলে এখন আসছেন আর্মির এক্স, উনি কিভাবে ডেকেছেন তিনি একটা ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু আমরা এগুলোর মধ্যেই ঢুকতে চাইনি, কারণ আমরা গণতন্ত্র হাঁটছি। তবে আমি আপনার সাথে এটা খুবই শতভাগ একমত যে ন্যূনতম যখন এই কাজগুলো হলো একটা সিম্পল টার্গেটটা সেট করে টাইম ফ্রেমটা করা উচিত ছিল, এটা না করলে তো হয় না। এবং নিশ্চয়ই আপনার মনে আছে যে 1/11-এর পরেও কিন্তু যখন এই টার্গেট ফিক্স হচ্ছিল তখন কিন্তু এটা কোর্টে চলে যায়, এবং ওনারা কিন্তু এটা বলে যে আমি যেহেতু আমার ভোটার লিস্ট সেইগুলো করতে হবে, তাতে আমার 2 বছরের মতো সময় এই জায়গাটা, তাহলে ওই টাইম ফ্রেমের মধ্যেই কিন্তু অন্য বেশি না বাড়িয়ে এই কাজগুলো করার দিকে যায়। আমি আপনাকে প্রসঙ্গক্রমে এই পার্টে হয়তো না তবুও বলি, যেমন আগের পার্টে আপনি যখন বললেন, একটু খেয়াল করেন, দেখেন আমরা যে গণতন্ত্রের পথে তো হাঁটতে হবে, তাই না হলে অন্য সংকট হইতে পারে, কিন্তু আমরা দেখেন আলোচনার মধ্যে আছি কি সনদ নামে কি হবে, আবার ঘোষণা পাঠ করেছে, এবং এই কথাটা না বলে আমি পারছি না, এটা অনিয়ারের সাক্ষী রেখে আপনাকে বলতে চাই। আমরা এবার যে আনুষ্ঠানিক আলোচনা হলো তা জিজ্ঞেস করলাম যে ঘোষণাপত্র তো অলরেডি এই বলেছে, আপনি আবার নতুন করে বলছেন কিনা, তো ওনারা পরিষ্কার করে বললেন 17টি দলের সামনে, শুধু আমাদের সামনে না, বললেন যে ওইখানে কি হয়েছে না হয়েছে ওর সাথে আমরা একেবারেই জড়িত না, আমরা কিছুই জানি না। তা আপনি কি এটা হইতে পারে, আপনি বলেন তো? ঘোষণায় বলা হলো যে আমি একরকম করে যাবো বা সংবিধান একরকম থাকবে, আর উনি সনদে বলছেন আর একরকম। হোয়াট ইজ ইট? তার মানে আপনি জগা খিচুড়িটা কি বুঝতে পারেন? তো এই জগা খিচুড়ির মধ্যে আছি। আজকে পত্রিকায় পড়লাম যে ওনারা প্রথমে ঐক্যমত্য কমিশনে, আমরা যখন আমরা মিটিংয়ের মধ্যে আছি ঠিক সেই সময় 27-28 তারিখে জুলাই মাসের আমাদেরকে একটা দেওয়া হলো যে ঠিক আছে এর ভূমিকা কি হবে এবং অপারেটিং পজিশন কি হবে। আমরা দেখলাম ওইখানে কিছু সংযোজন বিয়োজন করে হয়তো বা অ্যাডজাস্ট করা যায়, মতামত দিলাম, কিন্তু পরে এই মিটিং শেষে যেটা দিলেন আমরা দেখলাম সবই খোল নলচে পাল্টে ফেলেছে, ভূমিকাও পাল্টে ফেলেছে, করণীয় কি হবে পাল্টে ফেলেছে, যা কোনোদিনও ঐক্যমত্য সম্ভব না। আমি ঠিক এই ল্যাঙ্গুয়েজ ওইখানে বলেছি, এইখানে বললাম, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? আজকে দেখলাম পত্রিকার মাধ্যমে পড়লাম যে তারা নতুন রাষ্ট্রপতিকে দিয়ে নতুন একটা কি জারি করে নাকি কোথায় কোথায় নিয়ে যাবে অধ্যাদেশ জারি। তাহলে এখন আপনি দেখেন এটা কিন্তু জেনারেল অধ্যাদেশের কথা বলা হয় না, তাহলে এই আলোচনাটা তো অর্থহীন হয়ে গেল। হ্যাঁ, এক অর্থে হয়, এবং এই আলোচনা কিন্তু ওই যে নির্বাচন নিয়ে মানুষের যে কনফিউশন, তো মানুষ চিন্তা করে যে কোনটা ওরা করবে আগে এবং এটা না করে কি করবে না, কারণ আলোচনা তো আছে। তাহলে আপনি যে নির্বাচনেরটাকেও ওই পথে যতই আপনি জোর করে বলেন না কেন যে কেউ করবে না, আপনি তো নতুন সংকট তৈরি করছেন। তাহলে এই সংকটগুলো, কারণ এটা তো সরকারি অর্গান, সরকারকে এগুলো স্টপ করা দরকার। আমরা এখানে বারবার আমরা যতটুকু বলেছিলাম, আর যদি এরকম না হয় আমাদের তো একসময় বলে দিতে হবে ভাই আমরা এগুলোর সাথে আর নাই,
এবং আমি কিন্তু ওই দিন বলে এসেছি যে দেখেন ওইখানে যতটুকু ঐক্যমত্য হয়েছি, এইবার আপনারা বিটিভির মাধ্যমে প্রচার করেছেন, সব টেলিভিশনের মানুষ কিন্তু সব জানে, অলরেডি ওইটা আমরা অঙ্গীকার করেছি। আর এইটুকু যদি জটিলতা তৈরি করেন, আমরা প্রেস ক্লাবে জনগণের সামনেই এই অঙ্গীকার আরেকবার ঘোষণা করব যে আমি ভাই এইটুকু ঐক্যমত্য হয়েছি, কারণ আমার এক আদর্শ তার দলের এক আদর্শ, আমার দলের এক আদর্শ, আমরা তো সব একমত হবো না। এখন আপনি যদি এখানে বসে মনে করেন যে ববি হাজ্জাজ আর প্রিন্সের হয়তো আমরা ডেমোক্রেসির মানে কি বলে যে অগ্রগতির জন্য বা কাঠামোগত সংস্কার একমত হইতে পারি দুইজন, কিন্তু আমরা কি আদর্শ পরিবর্তনে একমত হব? উনি আর আমি দুই দল করি, তা আপনি যদি এই চেষ্টা করেন এটা কি যথাযথ হবে? তেনারা তো সেই কাজই করে এক নতুন ধরনের সংকট তৈরি করতে চাইছেন। অনেক ধন্যবাদ। বিপ্লবের চেতনা অসমাপ্ত রেখে কিভাবে মানে এই যে এখন যেটা আমরা বলছি যে নির্বাচনে যাচ্ছি, তারপর এটা ঘোষণার মাধ্যমে, একটা অধ্যাদেশের মাধ্যমে ঘোষণাটা একটা রাষ্ট্রীয় একটা কাঠামোর মধ্যে নিয়ে যাওয়া হবে, এটা কিভাবে সম্ভব? দুটো বড় জায়গায় এখানে মোটিভে আমি বলবো। একটা হলো বিপ্লবের যে চেতনা কি, এটা আমি এক্স্যাক্টলি জানি বা প্রিন্স ভাই এক্স্যাক্টলি জানে বা ঐকমত্য কমিশন যারা ফর্ম করেছেন তারা এক্স্যাক্টলি জানেন, এটা চিন্তা করাটা ভুল হবে। আমি আমার জায়গা থেকে আমার চেতনা ছিল, প্রিন্স ভাইয়ের চেতনা ছিল, আজকে ওই যে ডাকসু নির্বাচনে যে তরুণ অংশগ্রহণ করছেন তাদের সবার ভিন্ন ভিন্ন, মানে প্রিন্স ভাইয়ের দলীয় আইডিওলজিতে যে তরুণ ডাকসু নির্বাচন করছেন তার আর প্রিন্স ভাইয়েরও চেতনা এক্স্যাক্টলি সেম হবে না। সো এখানে একটা মানে আমরা কেউ ফুল আপনার কি বলে মনোপলি নিয়ে নিয়েছি, এটা চিন্তা করাটা প্রথমত ভুল হবে। আর দ্বিতীয়ত যে রাজনৈতিক দলগুলো যতখানি সম্ভব ততখানি কিন্তু আমরা একটা একমতে চলে এসেছি। সো এই মানে যতখানি একটা চেতনাকে বাস্তবায়ন করার পথে যাওয়া সম্ভব ততদূর আমরা এই সনদের মাধ্যমে চলে এসেছি। এখন এটাকে বাস্তবায়ন কিন্তু সরকারের করতে হবে। তো সরকারের করতে হওয়া মানে এটা সব কিছু আইনিভাবে পরিষ্কার থাকতে হবে। মানে সরকার আইনের বাইরে যেতে পারে না। সরকার আইন বানাতে পারে, কিন্তু আবার ওই আইন বানানোর সময়ও ওই সরকার যে প্রিন্সিপালের ভিত্তিতে তৈরি, ওই প্রিন্সিপাল থেকে চ্যুত হয়ে আইন বানাতে পারবে না। সো ওই জায়গা থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে যেই জায়গায় সংবিধানকে হাত দিতে হবে সেই জায়গাগুলো নির্বাচনের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। সো বাকিগুলো আমি মনে করি আমি প্রিন্স ভাই আমরা বেশিরভাগ দলগুলো আমরা একমত, যে যেগুলোতে আমরা একমত হয়ে গেছি, যে সেগুলোতে একমত হয়ে গেছি, সবাই আমরা সনদ সাইন করছি। এবং এই একমত যেই জায়গাগুলোতে সংবিধান হাত দেওয়ার দরকার নেই আপনারা এখনই প্রজ্ঞাপন দিয়ে বা অর্ডিন্যান্স করে জারি করে ফেলেন। এবং বাকিটা আমরা সবাই তো প্রমিসবদ্ধ, নির্বাচনে যেই জয়ী হবে সে যে এটা বাস্তবায়ন করবে। আজকে যদি এনসিপি বলে না বাস্তবায়ন ছাড়া যাব না, তাহলে এনসিপি যদি কোনো কারণে তারা সন্দিহানও থাকে যে তারা নির্বাচন জিতবে না, যদিও একটা লড়াইতে যাওয়ার সময় সবারই কনফিডেন্স নিয়ে যাওয়া উচিত, হয়তো আমারও তো জামানত বাঁচাতে হবে, কিন্তু যদি আমি প্রথম থেকে আমি নিজেই বিশ্বাস করি আমার জামানত বাঁচাতে হবে, তাহলে আমি রেসেই কেন গেলাম? সো ওই জায়গাটা থেকে আমি মনে করবো যে সব রাজনৈতিক দলগুলোরও আরো একটু বেশি বাংলাদেশের জনগণের উপরে আস্থা দেখানো উচিত, নিজেদের একে অপরের উপর আস্থা দেখানো উচিত। কিন্তু বাস্তবায়নের জায়গায় কিন্তু আমরা অলরেডি আছি এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু যেটা কনস্টিটিউশনাল সেটা হাত না দিয়ে। আর কেউ যদি এখন আলোচনা তুলে যে এগুলোর জন্য একটা গণভোট বা কিছু নির্বাচন প্রক্রিয়া, যেটা একদম প্রথমে এর আগে আলোচনায় আপনাকে বলছিলাম যে নির্বাচন প্রক্রিয়া ফেব্রুয়ারির পিছিয়ে যদি যায় তাহলে সরকার ব্যবস্থায় চেঞ্জ চলে আসবে এবং এই চেঞ্জটা আমাদের কারোর জন্য ভালো হবে না। সো ওই জায়গাটা আমরা চ্যালেঞ্জ করাটা মুশকিল। ধন্যবাদ। 30 সেকেন্ড আছে। নির্বাচন কি বাংলাদেশের আগামী দিন মানে স্থিতি মানে স্টেবিলিটি ফিরে আনবে? না, একটা নির্বাচন হলেই স্থিতিশীলতা চলে আসবে সেটা আমরা মনে করছি না, কারণ আমরা একটা ভঙ্গুর পরিস্থিতির মধ্যে যেহেতু আছি, কিন্তু একটা স্থির পরিবেশ তৈরি করার পথে আমরা হাঁটতে পারবো। এবং যতটুকু এইবার যে অন্ততপক্ষে পলিটিক্যাল কালচার আমরা গড়ে তুলতে পারলাম, পরস্পর দেখা সাক্ষাৎ কথাবার্তা হওয়া, এইটাকে যদি অব্যাহত রাখতে পারি আর ন্যূনতম অর্থনৈতিক দুর্বৃত্তের যদি হাত দিতে পারি, যেটা ওই যে আপনি বলছিলেন, দেখেন প্রথমে যে কমিশন গঠন করলো শ্বেতপত্র অর্থনৈতিক দুর্বৃত্তায়নের, ওই পৃষ্ঠা থেকে উল্টাই দেখে নাই। তা আগামী সরকার যদি এগুলো থেকে আমরা সবাই মিলে উল্টায় দেখে একটু আওয়াজটা দিয়ে আগাতে পারি, তাহলে অন্তত পক্ষে ওই পথে হাঁটতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিন্স ভাই। ববি হাজ্জাজ আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন।